এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব সেলিম মাহমুদ, 260 চাঁদপুর 1। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, বঙ্গমাতা শেখ ফজলুল মুজিব সহ 15 আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি মহান সংসদে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্যগণ ইতিমধ্যে এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে, বাজেটের যথার্থতা, এই অর্থনীতিকে সুরক্ষা দেওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণে তার যে সকল উদ্যোগ, সেগুলোকে কার্যকর করার জন্য যে প্রস্তাবনা উপস্থাপন করেছেন, আমি মাননীয় সদস্যগণের বক্তব্যকে আমি এন্ডোর্স করছি। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারের পর কেবলমাত্র শেখ হাসিনার সরকারের সময় প্রতিটি বাজেট একটি দীর্ঘমেয়াদী জাতীয় লক্ষ্য বা ন্যাশনাল গোল নিয়ে প্রণীত হয়েছে। এই বাজেটও এর ব্যতিক্রম নয়। শেখ হাসিনার যুগান্তকারী উন্নয়নের মডেল আজ সারা পৃথিবীতে প্রশংসিত। তার প্রতিটি বাজেট এই উন্নয়ন মডেলের ইটের গাঁথুনির মতো, এই মডেলের এনফোর্সমেন্ট মেকানিজম। মাননীয় স্পিকার, এই স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধুর সরকার, প্রথম সরকার, মাত্র 3.5 বছরে এই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিতে রূপান্তরিত করেছিলেন। ওই সময়ে 1975 সালে 278 মার্কিন ডলার আমাদের মাথাপিছু আয় ছিল, যেটি ওই সময় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মাথাপিছু আয়। জাতির পিতার যে বেঞ্চমার্ক 1975 সালে 278 ডলারের বেঞ্চমার্ক, একমাত্র তারই জ্যেষ্ঠ কন্যা 2021 সালে সেই বেঞ্চমার্ক তিনি ছুঁতে পেরেছিলেন। এর মাঝখানে সামরিক শাসন এবং তাদের লিগেসি সরকারগুলো তারা বঙ্গবন্ধুর 278 ডলারের অনেক নিচে তাদের শাসনামলের মাথাপিছু আয় ছিল। 2021 সালের 31 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটির একটি ওয়েবিনারে, একটি ভার্চুয়াল সেমিনারে সেই রিপোর্ট আমরা উপস্থাপন করেছিলাম। আজকে আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় আমাদের যে মাথাপিছু আয় সেটি সর্বোচ্চ। বঙ্গবন্ধুর সময় যে মাথাপিছু আয় 278 ডলার, এটা কোনো ম্যাজিক ছিল না। ইকোনমিক্সে একটা কথা আছে, উইনফল গেইন। এটা কোনো উইনফল গেইন ছিল না। বঙ্গবন্ধুর কঠোর পরিশ্রম, তার সুদক্ষ নেতৃত্বের কারণে এই অর্জন হয়েছিল। একইভাবে এখনো সেই অর্জন হয়েছে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার যে উন্নয়নের যে মডেল, বিশ্বখ্যাত যে উন্নয়নের মডেল, তার প্রথম স্তম্ভ ছিল জ্বালানি খাত। কারণ তিনি জানতেন যে আমাদের মতো অর্থনীতিতে 1% জিডিপি গ্রোথ এনশিওর করার জন্য প্রায় 2% জ্বালানির কনজাম্পশন বৃদ্ধি করা প্রয়োজন, এবং সেই কঠিন কাজটি তিনি করেছেন। মাননীয় স্পিকার, আপনার মনে আছে 90-এর দশকে এই পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যুৎ সেক্টরে আইপিপি মডেল সূচনা হয়েছিল। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এবং ইন্দোনেশিয়া সহ পূর্ব এশিয়ার অনেক দেশে এই মডেল ফেল করেছিল, কিন্তু একমাত্র শেখ হাসিনার সময় তিনি মেঘনাঘাটের 450 মেগাওয়াট, হরিপুরের 360 মেগাওয়াটের, যেটা বিশ্বমানের দুটো বিদ্যুৎ প্রকল্প। আমি যখন 2002 সালের পরে যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের জ্বালানি আইন এবং পলিসিতে পিএইচডি করছিলাম, তখন বিশ্বব্যাংক এবং এডিবির রিপোর্টে আমাদের নেত্রীর যে উন্নয়ন প্রকল্প 450 মেগাওয়াট এবং 360 মেগাওয়াটের এই দুটি প্রকল্পের কথা আমি পড়েছিলাম। তারা প্রশংসা করেছে যে এটি একটা মডেল। 2011 সালের জুলাই মাসে আমাদের মাননীয় সংসদ সদস্য তদানীন্তন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদের সাথে আমরা আমাদের নেত্রীর প্রতিনিধি হিসাবে জ্বালানি ডেলিগেশন হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়েছিলাম। সেখানে তারাও আমাদের নেত্রীর ভূয়সী প্রশংসা করেছে যে এই মডেলটি আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যে বাংলাদেশের এই উন্নয়নের মডেল তারা উপস্থাপন করেছে। আজকে
একটি কথা বলছি যে আমাদের অর্থনীতিবিদরা, বিশেষ করে সুশীল সমাজের লোকরা, তারা অনেক অর্থনীতি নিয়ে কথা বলছেন। মাননীয় সদস্য, অনুগ্রহপূর্বক 2 মিনিটের মধ্যে শেষ করবেন। আপনাকে অতিরিক্ত 2 মিনিট সময় দেওয়া হলো। আমি একটি কথা বলছি যে আমাদের বিদ্যুৎ খাত নিয়ে নানা রকমের অপপ্রচার চালানো হচ্ছে, যে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। মাননীয় স্পিকার, আমি এখানে একটি রিপোর্ট উপস্থাপন করতে চাই যে বিএনপি এবং 111 সরকারের সময় প্রায় 12 থেকে 14 ঘন্টা এমনকি 16 ঘন্টা লোডশেডিং ছিল। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এটি প্রমাণিত যে এরকম এভারেজ 12% বেশি লোডশেডিং হলে এক উন্নয়নশীল দেশের 2% জিডিপি লস হয়। এবং সেই আজকে যারা হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জের কথা বলেন, তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে 2009 থেকে এই বছর পর্যন্ত আমরা সেভ করেছি 21 লক্ষ কোটি টাকা। 21 লক্ষ কোটি টাকা, যেটি 176 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ যদি শেখ হাসিনার এই বিদ্যুৎ প্রকল্পগুলি গ্রহণ না করতেন তিনি, তাহলে এই মিনিমাম 4% জিডিপি লস হতো এবং তার ইকোনমিক টার্মসে এর মূল্যমান হচ্ছে 176 বিলিয়ন ডলার, 21 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, আমি একটি কথা এখানে উল্লেখ করতে চাই যে সারা বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে রাষ্ট্রের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার একটি বড় অবদান রয়েছে। 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পূর্বাংশে নিরাপত্তা সহ ভূরাজনৈতিক যে স্থিতিশীলতা বিরাজ করছে। মাননীয় সদস্য, আপনার অতিরিক্ত সময়ও শেষ হয়েছে, একটু শেষ করেন। এর একটি ইতিবাচক প্রভাব বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর অর্থনীতিতে পড়েছে। তার মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষ কূটনীতি এবং বিশ্ব ব্যবস্থায় তার শক্তিশালী নেতৃত্বের সুফল বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে।